একটি কনসার্টেও রাজনীতি ঢুকে গেল। কনসার্টে হঠাৎ করে জয় বাংলা ধ্বনিত হলো, জয় বাংলা স্লোগান দেয়া হলো। কনসার্টে শেখ হাসিনা নিয়ে স্লোগান দেয়া হলো। তারপরে কনসার্টে ব্যাপক সাংঘর্ষিক অবস্থা। সেই সাংঘর্ষিক অবস্থা গোলাগুলির পর্যায়ে চলে গেল। একের পর এক এলোপাতাড়ি গুলি করা হলো এবং একজন আহত হয়ে মুমূর্ষু হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও ঘটল। হঠাৎ করে কনসার্টে জয় বাংলা, হঠাৎ করে কনসার্টে শেখ হাসিনা এবং আর্টসেলের মতো বড় ব্যান্ড দলের কনসার্টে এই ধরনের ঘটনা কেন ঘটল চট্টগ্রামে? একটু বোঝার চেষ্টা করব কি ঘটেছিল সেখানে, কি খবর শেষ পর্যন্ত সেখান থেকে। বলছিলাম একটি কনসার্ট এবং কনসার্টে হঠাৎ করে জয় বাংলা ধ্বনি, জয় বাংলা স্লোগান। ব্যাপারটা আজব হওয়া, আশ্চর্য হওয়ার মতো আজব ব্যাপার বলেই ধারণা করা যেতে পারে। এবং সেই কনসার্টে মুহুর্মুহু শেখ হাসিনা বলে স্লোগান দেয়া হলো। তার মানে কি কনসার্টে বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন কনসার্ট দেখতে গিয়েছিল? আর কনসার্ট দেখতে যে তাদের এই স্লোগান জয় বাংলা, শেখ হাসিনা এগুলো দেয়ার উদ্দেশ্য কি? তারা কি সেখানে একটা অন্য কিছু জানান দিতে চাইলো? সেই জানান দেওয়ার পেছনে কারণ কি ব্যান্ড দল আর্টসেল তাদের উদ্দেশ্যে, যে আর্টসেলকে নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে, যে আর্টসেল সম্প্রতি একটা বিশেষ দিনে একটা কনসার্ট বাতিল করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই যোদ্ধাদের আয়োজিত কনসার্ট বাতিল করেছে। তারপর থেকে তাদেরকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আসলে কি ঘটেছে? গণমাধ্যম যেটা বলছে, ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলছে চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগানের জেরে ভাঙচুর, গোলাগুলি এবং ব্যাপক গোলাগুলি এবং সিনেমা স্টাইলে গোলাগুলির ঘটনা আমরা দেখেছি। একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কি বলছে একটু জেনে নিই, তারপরে দুটো ভিডিওর আংশিক আপনাদেরকে দেখাবো। বলা হচ্ছে চট্টগ্রামে একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন, তার নাম শরীফ। 23 বছর বয়সকে এই তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। গত রাতে নগরীর জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটেছে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন, তার মানে অনেকেই গুলি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুলি চালিয়েছে, সন্ত্রাসীরাও গুলি চালিয়েছে। সেটা নিশ্চিত হওয়া যায়নি কার গুলিতে আহত হয়েছেন। এই ঘটনার পর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। একটি ভিডিও না, একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রথমে একটা ভিডিও দেখুন, সেখানে মুহুর্মুহুর শেখ হাসিনা স্লোগান দেয়া হচ্ছে। আরেকটি ভিডিও দেখুন যে একেবারে সিনেমা স্টাইলে গুলি করতে করতে গেট দিয়ে বের হয়ে যাচ্ছে এবং সেই ঘটনাটা আপনি হলিউড মুভিকে হার মানাবে সেই দৃশ্যটা। যদি ক্যামেরার কারুকাজটা অনেক ভালো হতো তাহলে সেটা হলিউড মুভির একটা দৃশ্য হতে পারত। দেখুন সেটি। এই যে ঘটনাগুলো ঘটলো, এই গোলাগুলির মাধ্যমে একজন আহত হয়েছে। হয়তো এই যে ওপেন ফায়ারে অনেকে যে আহত হয়নি সেটা একটা সৌভাগ্যের ব্যাপার। সেখানে বলা হচ্ছে যে ভিডিওতে এক পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে, সেই দৃশ্য যেমন দেখা গেছে এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ে, অন্য পক্ষও গুলি ছুড়েছে। জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ওই কনসার্টের আয়োজন করেছিল। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রমোশনের একটা কনসার্ট। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশনের কথা ছিল তাদের। এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল। সন্ধ্যায় শুরু হওয়া এই কনসার্টে দুই পক্ষের ঝামেলার কারণে কনসার্ট পণ্ড হয়ে যায়। জানা গেছে কনসার্ট চলাকালে একটি পক্ষ সেখানে জয় বাংলা, শেখ হাসিনা স্লোগান দেয়। স্লোগান দেওয়া ব্যক্তিরা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। এ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ করে। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে পুলিশ এলোপাথাড়ি গুলি করে। এতে ছাত্রদলেরও দুজন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ একজনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম তিনি বলেছেন, কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভেতরে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে একটি পক্ষ, পরে এটা নিয়ে ভেতরে গণ্ডগোল হয়।
নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর জামান জানিয়েছেন, এটা নিয়ে কি নিয়ে এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আছেন। ব্যাপারটা বেশ মজার। একটা কনসার্ট হচ্ছে, সেখানে আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন গিয়ে মুহুর মুহুর জয় বাংলা শেখ হাসিনা স্লোগান দিয়েছে এবং সেটাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে সাংঘর্ষিক অবস্থা, তারপরে পুলিশের গোলাগুলি। এই ব্যাপারটা মানে কেন ঘটলো সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা কোনো ইঙ্গিত দেয় কিনা। এই ব্যাপারটা যদি একটা স্পেসিফিক একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখা যায় কিংবা একটা বিচ্ছিন্ন ঘটনাই থাকে, সেটা একটা ভিন্ন কথা। আর যদি এই ব্যাপারটা একটা উদাহরণ হয়, এই ব্যাপারটা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তাহলে কীরকম পরিস্থিতি তৈরি হবে সেটা খুব সহজেই অনুমান করা যায়। তাহলে কি মানে আওয়ামী লীগ এখন এইভাবে পরিকল্পনা সাজাচ্ছে যে কনসার্ট, বিভিন্ন সভা সমাবেশ, এই ব্যাপারগুলোতে তাদের অবস্থান জানান দেয়া এবং অবস্থান জানান দিয়ে তারা রাজনৈতিকভাবে আবার ফিরে আসার চেষ্টা করছে, এরকম পরিকল্পনাতেই কি তারা আগাচ্ছে? যদিও গোয়েন্দা রিপোর্ট আমরা কিছুদিন আগে মিডিয়াতে দেখেছি যে গোয়েন্দা রিপোর্ট বলছে আওয়ামী লীগের যে সেপ্টেম্বরের কর্মসূচি ছিল, সেই সেপ্টেম্বরের বড় বড় কর্মসূচি তারা অক্টোবরে করতে পারে, আনতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনার কি মনে হয় এই ব্যাপারে? দর্শক, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়জন উপদেষ্টা রয়েছেন যারা কাজ করছেন, ইনক্লুডিং প্রধান উপদেষ্টা, তাদের অনেকের বিরুদ্ধেই অভিযোগ, গত 13-14 মাস ধরে অভিযোগ শুনে আসছি। সেই অভিযোগটা হচ্ছে অধিকাংশ উপদেষ্টারাই দ্বৈত নাগরিকত্ব রয়েছে, যাদের বিদেশি নাগরিক। অধিকাংশ উপদেষ্টাই দেশে থাকেন না, বিদেশে থাকেন, এবং বিদেশ থেকে তাদেরকে এনে বাংলাদেশের রাষ্ট্র চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। সবথেকে বেশি সমালোচনা হয়েছে দুইটা জায়গায়। একটা হচ্ছে যে সংবিধান সংস্কারের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, অধ্যাপক আলী রিয়াজ, তিনি বাংলাদেশের নাগরিক না, তিনি বিদেশের নাগরিক, এই আলোচনা আমরা শুনে আসছি। নিরাপত্তা উপদেষ্টা, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে করা হয়েছে, ডক্টর খলিলুর রহমান, তিনিও বিদেশের নাগরিক। এই দুইটা জায়গায় বিদেশি একজন নাগরিক কেন বাংলাদেশের সংবিধান সংস্কার করবে, বিদেশি একজন নাগরিক কেন বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হবে, এই সমালোচনাটা সব থেকে বেশি হতে দেখেছে। কিন্তু এবার কয়েক কাঠি সরেস হয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা যে মন্তব্য করলেন, সেই মন্তব্যে ব্যক্তিগতভাবে আমিও একটু চমকে উঠেছি। কেন তিনি এই মন্তব্য করলেন? তিনি উপদেষ্টাদের নিয়ে একটা মানে কি বলবো, চাঞ্চল্যকর মন্তব্য করেছেন, যে মন্তব্যটা নিয়ে ভবিষ্যতে হয়তো তুলকালাম কাণ্ড হতে পারে। কি বললেন রুমিন ফারহানা, কি বোঝাতে চাইলেন, কি বুঝবো তার এই মন্তব্যের মাধ্যমে, একটু বোঝার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন। পলিটিক্স টিভির নিয়মিত আলোচনা, তর্ক বিতর্কের বিষয় হতে পারে, কিংবা কোন সোর্স থেকে তিনি তথ্য নিয়ে এই মন্তব্যটা করলেন সেই প্রশ্নটাও আসতে পারে। দৈনিক যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক, অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকারের সমস্ত উপদেষ্টাদের তিনি বিদেশি নাগরিক বলছেন। আদতে কি তাই? বাংলাদেশের এই মুহূর্তে যারা দায়িত্ব পালন করছেন তাদের সবাই কি বিদেশি নাগরিক? একজনের কথা একটু বলা যেতেই পারে, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, তিনিও কি দ্বৈত নাগরিক, তিনিও কি বিদেশি নাগরিক? তথ্যটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। রুমিন ফারহানা মানে সংখ্যাগরিষ্ঠের বিদেশি নাগরিকত্ব নিয়ে মন্তব্য করতে গিয়েই কি বলে ফেললেন যে সব উপদেষ্টারাই বিদেশি নাগরিক? একটু বোঝার চেষ্টা করি। কি বলছে রিপোর্টে? বলা হচ্ছে যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেফ এক্সিটের কথা আর কি বলবো ভাই, প্রত্যেকটা উপদেষ্টাই তো বিদেশি নাগরিক। তারা দেশে গন্ডগোল লাগলে বিদেশে চলে যেতে পারবেন, পারবেন না আপনি, পারবো না আমি। আমাদের কোনো দেশে ভিসা লাগানো নাই। অর্থাৎ কোনো একটা ক্যাওয়াজ হলে, কোনো একটা ঝামেলা হলেই উপদেষ্টারা দেশ থেকে টুক করে চলে যেতে পারবেন, সবাই চলে যেতে পারবেন, সেই মন্তব্য তিনি করেছেন। বলেছেন, সরকারকে অনুরোধ করি এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেফ এক্সিটের প্রয়োজন হতে পারে।
কাজ করবেন স্বচ্ছতা, সততা, দেশপ্রেম বজায় রেখে, যাতে সেফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়। সেফ এক্সিট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেই আলোচনায় আবারও রুমিন ফারহানা যুক্ত হলেন। ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জের তাল শহর এআই উচ্চ বিদ্যালয়ে এই তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রুমিন ফারহানা যখন এই মন্তব্য করছেন তখন গণমাধ্যমে একটা খবর দেখেছি, খবরটা খুব একটা গুরুত্ব পায়নি। সেটা হচ্ছে রুমিন ফারহানার আসনে একজন হেফাজত নেতাকে বিএনপি মনোনয়ন দিতে চলেছে, এরকম খবর এসেছে। তাহলে কি রুমিন ফারহানা বিএনপির মধ্যেই একটু অবহেলিত কিংবা কোণঠাসা হয়ে গেলেন? সেই কারণেই তিনি একটু আলোচনায় থাকার জন্য এই ধরনের মন্তব্য করছেন? বুঝে ওঠাটা খুব মুশকিল। নিজের দলের প্রতি রুমিন ফারহানা বলেছেন, অনেকেই মনে করেন আওয়ামী লীগ নাই তাই নির্বাচন সহজ হবে। এটা একটা ভালো মন্তব্য করেছেন তিনি। তারপরে বলেছেন যে এত সহজ হবে না, এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে। অর্থাৎ বিএনপির মধ্যে একটা ভাবনা কিন্তু রয়েছে যে আওয়ামী লীগ নাই, ভোট হলেই তো বিএনপি ক্ষমতায় যাবে। একেবারেই উল্টো চিত্রটা আমরা জাকসু নির্বাচনে কিন্তু দেখেছি। সেখানেও বিএনপির ভাবনা ছিল যে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মানে এক ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতার মতোই ছাত্রদল সেখান থেকে বিজয়ী হয়ে বেরিয়ে আসবে। কিন্তু আমরা দেখেছি ছাত্রদলের এক ধরনের মানে শতভাগ ভরাডুবি, শিবিরের একচেটিয়া জয় দেখেছি। সেই চিত্র জাতীয় নির্বাচনে পড়বে এরকম আশঙ্কাও অনেকে করছেন। কিন্তু বিএনপির ভাবনা যেটা, যে ভোট হলেই আমরা ক্ষমতায় চলে যাব, তাই যার যা ইচ্ছা তাই করে যাও, এই থিওরিতে এগোলে সেটা যে বিপজ্জনক হবে সেটা রুমিন ফারহানা স্পষ্ট করে দিলেন। তিনি আরও অনেক কথা বলেছেন, বিএনপি আসলে কি হবে না হবে এরকম অনেক কথা বলেছেন। তার লাস্টের মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ বিএনপির জন্য, বিএনপির রাজনীতির জন্য, এবং বিএনপির রাজনীতি এখন পর্যন্ত ভোটের রাজনীতি করছে না, সেটাও তাদের জন্য একটা আশঙ্কার ব্যাপার যে ভোটের রাজনীতিতে জামাত অনেক বেশি এগিয়ে, বিএনপির ভোটের কৌশলে বিএনপি এখনও পিছিয়ে রয়েছে। বিশেষ করে আমি যদি সর্বশেষ বৈধ নির্বাচনের কথা ভাবি 2008 সালে, সেই 2008 সালে বিএনপি ভোট পেয়েছিল 32% বাংলাদেশের, এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48%, 48%-এরও বেশি। সেই ইকুয়েশনে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট যদি বিবেচনা করা হয় তাহলে 30 থেকে 40% আওয়ামী লীগের কিন্তু একটা ভোট ব্যাংক রয়েছে। সেই ভোট ব্যাংককে অনাস্থায় রেখে বিএনপি অনায়াসে ভোটে জিতে আসবে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে, সেটা কিন্তু খুব একটা সহজ ইকুয়েশন হবে না। আওয়ামী লীগের ভোট যদি অন্য কোনো দলের বাক্সে চলে যায় তাহলে সেই দলের বাক্স যে অনেক বেশি ভরপুর হয়ে যাবে সেই ধারণা বিএনপির নেতাকর্মীদের আছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। যেটা রুমিন ফারহানা বললেন যে আওয়ামী লীগ নেই বলে আমি সহজেই জিতে যাব, ভোট হলেই জিতে ক্ষমতায় চলে যাব, সেই বাস্তবতা কিন্তু পাল্টে যেতেও পারে। বিএনপি এখন পর্যন্ত দেশের আনাচে কানাচে সব জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের কার্যক্রম, মানে মামলাবাজি সহ বিভিন্ন ধরনের নিপীড়ন, নির্যাতন, এরকম অভিযোগ কিন্তু বিএনপির নেতাদের বিরুদ্ধে আসছে। সেই কার্যক্রম তারা যদি বন্ধ না করে তাহলে আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক, নেতাকর্মী বাদ দিলাম, সাধারণ যারা সমর্থক, সেই সাধারণ সমর্থক যদি 20%ও হয়, সেই 20% ভোট তাদের বিরুদ্ধে চলে যেতে পারে। আর তাদের বিরুদ্ধে চলে গেলে সেটা একটা ডিজাস্টার হবে। সেই আলোচনা রয়েছে। রুমিন ফারহানা সম্ভবত সেটাই একটু উস্কে দিলেন। কিন্তু তিনি যে মন্তব্য করলেন যে উপদেষ্টাদের সবাই বিদেশি নাগরিক এবং দেশে একটা ক্যাওয়াজ বাঁধলেই তারা টুক করে দেশের বাইরে চলে যাবে, পালিয়ে যাবে, সেটা কতটা অথেন্টিক? বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের সব উপদেষ্টা কি বিদেশি নাগরিক? এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ব্যাপারে যথেষ্ট তথ্য আমার কাছে